প্রতিটা মেয়ের কাছে তার বাবা হচ্ছে দুনিয়ার সবচেয়ে বড় সুপার হিরো। বাবা তার মেয়েকে দুনিয়ার সবকিছু থেকে রক্ষা করে থাকে। কিন্তু সেই বাবা যখন একটি মেয়ের কাছে ভিলেন হয়ে দেখা দেয় এবং দিনের পর দিন তাকে ধর্ষণ করতে শুরু করে, তখন কেমন হবে? হ্যালো বন্ধুরা, এমন কথা শুনে হয়তো আপনি আপনার নিজের কানকেই বিশ্বাস করতে পারছেন না, কিন্তু সারা নামের এই মেয়েটির সাথে ঠিক এমনই ভয়ঙ্কর ঘটনা ঘটে গিয়েছিল। তার নিজের আপন বাবা তাকে ঘরের বেসমেন্টের একটি সিক্রেট রুমে বন্দি রেখে 20 বছর ধরে ধর্ষণ করেছিল। বারবার তার সাথে এমন কাজ করার জন্য মেয়েটি সেখানে কয়েকটা বাচ্চাও জন্ম দিয়েছিল। কিন্তু এই ভয়াবহ ঘটনাটির শুরুটা হয়েছিল কেমন করে, আর শেষে তার পরিণতি বা কেমন হবে, জানলে আপনি চমকে উঠবেন। তাহলে চলুন দেখা শুরু করা যাক। আপন মেয়েকে 20 বছর ধরে ঘরের বেসমেন্টে বন্দি রেখে লোকটি তার সাথে কত জঘন্য কাজই না করেছিল। গল্পের শুরুতে একটি পরিবারকে খাবার খেতে দেখা যায়। এই লোকটিকে দেখতে পারছেন, তার নাম ডন। তার দুটি মেয়ে আছে। ছোট মেয়েটির নাম সারা আর বড় মেয়েটির নাম রেনি। খেতে বসে সারা তার বাবাকে বলে, আজ রাতে বন্ধুদের সাথে আমি পার্টি করতে যাব, কিন্তু তার বাবা তাকে কোনোভাবেই যেতে দিতে রাজি হয় না। এছাড়াও সে বলে, তুমি যদি পার্টিতে যেতে চাও তাহলে তোমার জন্য খুব খারাপ কিছু ওয়েট করছে, সুতরাং এখন নিজের রুমে চলে যাও। তার বাবার এমন কঠোর কথা শুনে সারা নিজের রুমে চলে যায়। কিন্তু রাত কিছুটা গভীর হলে দেখা যায় সারা বাইরে বেরিয়ে এসে তার বয়ফ্রেন্ডের কাছে চলে এসেছে। আসলে সে পার্টির নাম করে তার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে এসেছিল। এরপর তারা দুইজন বাইকে করে কোথায় যেন চলে যায়। সারা চলে গেলে বাবা মা তার রুমে এসে দেখতে পায় সে রুমে নেই। তারা সেখানে জানালাটা খোলা দেখতে পায়। এটা দেখে তারা বুঝতে পারে সারা এই জানালা দিয়ে পালিয়ে চলে গেছে। এটা দেখে ডন মেয়ের আসার জন্য বাইরে বসে অপেক্ষা করতে শুরু করে। আর এদিকে সারা পার্টিতে এসে বয়ফ্রেন্ডের সাথে মজা করছিল। তারা দুইজন নির্জনে একটা জায়গায় বসে গান করে এবং একটা কোয়ালিটিফুল টাইম পাস করে। সে তার বয়ফ্রেন্ডকে বলে, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, আর আমরা কিছুদিন পরেই এখান থেকে অন্য কোথাও চলে যাব এবং নিজেদের মতো করে একসাথে বাস করব। এভাবে এনজয় করতে করতে সকাল হয়ে যায়। সকালবেলা যখন সারা বাসায় ফিরে আসে তখন সে পিছনে জানালা দিয়ে ঘরে ঢুকতে যাচ্ছিল, কিন্তু সেই মুহূর্তে তাকে তার বাবা ডাকে, কারণ জন এখনও বাড়ির বাইরেই বসেছিল তাকে পাহারা দেওয়ার জন্য। সে দেখতে পায় সারার বয়ফ্রেন্ড তাকে বাইরে বাইকে করে নামিয়ে দিয়ে গেল। সে তার মেয়েকে ডাকে এবং তাকে জিজ্ঞেস করে ওটা তার বয়ফ্রেন্ড ছিল কিনা। সারা সত্যি কথাই বলে এবং স্বীকার করে নেয় যে হ্যাঁ, ওটাই তার বয়ফ্রেন্ড ছিল এবং রাত্রিবেলা সে তার সাথেই ছিল। কিন্তু সারা যখন সেখান থেকে চলে যাচ্ছিল তখন তার বাবা তাকে জাপটে ধরে এবং সে কেন রাতের বেলা বাইরে গিয়েছিল সেটা জিজ্ঞেস করে। তবে সেখানে তার মা চলে আসায় সে সারাকে ছেড়ে দেয়। সারা যখন নিজের রুমে শুয়েছিল তখন সেখানে তার বোন এবং মা আসে। সে তার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে গিয়েছিল এটা শুনে তার মা এবং বোন দুজনেই খুব খুশি হয়। সারা তাদের বলে, কিছুদিন পরেই আমি পুরো পৃথিবী ভ্রমণ করতে বের হব, আমার সাথে আমার বয়ফ্রেন্ড থাকবে, আর আমরা দুজন একসাথে ফ্লোরিডাতে বাসা নেব এবং সেখানেই থাকব। এটা শুনে সারার মা এবং তার বোন খুশি হয়, কারণ তারা তো এটাই চেয়েছিল যে সারা তার নিজের পছন্দ মতো একটা ছেলে খুঁজে নিক। তবে তারা যখন রুমের মধ্যে গল্প করছিল তখন সারার বাবা রুমের পাশ দিয়ে যাচ্ছিল, আর সারা তার ভবিষ্যতে যে পরিকল্পনার কথা বলছিল লোকটি সবকিছুই সেখানে দাঁড়িয়ে শুনছিল। সেখানে দাঁড়িয়ে থেকে এসব কথা শুনে এসে সে তাদের ঘরের বেসমেন্টে চলে আসে। তারপর একটা চেয়ারে কিছুক্ষণ বসে থাকে। কিছুক্ষণ বসে থাকার পর দেখা যায় তারপরেই সে একটা আলমারি সরিয়ে দেয়ালের সাথে একটা সিক্রেট দরজা বের করে। তারপর দরজাটি খুলে সে ভিতরে দেখতে থাকে এবং কিছু যেন একটা ভাবতে শুরু করে। আর এরপরে দেখা যায় সারা তার গ্রাজুয়েশন কমপ্লিট করেছে, আর একদিন সে তার বাসায় বসে বয়ফ্রেন্ডের সাথে ফোনে কথা বলছিল, আর তার বাবা বাড়ির বাইরে গার্ডেনে কাজ করছিল। এমন সময় দেখা যায় তার মা বাইরে বের হওয়ার জন্য রেডি হয়েছে, আর আজকে সারার বড় বোন রেনিও বাসায় ছিল না। তারপর তার মা যখন গাড়িতে করে কোথাও চলে যায় তখন সারা আবারও ফোনে কথা বলতে শুরু করে। কিছুক্ষণ পর তার বাবা এসে সারাকে বলে, ফোন রেখে একটু আমার সাথে এসো, আমাকে একটু হেল্প করো। তারপর সারাকে নিয়ে গিয়ে সে একটা বাস্কেট ধরতে বলে, আর তারা দুজন সেটা নিচের বেসমেন্টের রুমে নিয়ে যায়। সে সারাকে নিয়ে ওই বাস্কেট সহ সেই সিক্রেট রুমে প্রবেশ করে, কিন্তু এটা দেখে সারা কিছুটা অবাক হয়, কারণ তারা কেউই এই রুমটার কথা জানতো না। এটার ব্যাপারে সে তার বাবাকে জিজ্ঞেস করে সে কেন তাদেরকে এই রুমের ব্যাপারে জানায়নি। তখন তার বাবা বলে, এটা আসলে আগের বাড়ির মালিক এই রুমটি তৈরি করেছিল, আর আমি এটার কিছু পরিবর্তন করেছি। সে তার মেয়ের সাথে কথা বলতে বলতে হঠাৎ করে রুমের বাইরে গিয়ে দরজাটা লাগিয়ে দেয়। এমন আকস্মিক ঘটনার কারণে সারা কিছুই বুঝে উঠতে পারে না। সে দরজার কাছে গিয়ে তার বাবাকে ডাকতে শুরু করে,
কিন্তু অদ্ভুতভাবে দেখা যায় সারার আওয়াজ বাইরে বের হচ্ছে না, অর্থাৎ বোঝা যায় এই রুমটি আসলে সাউন্ড প্রুফ রুম। সুতরাং এই রুমের মধ্য থেকে কোনো ধরনের শব্দই বাইরে বের হবে না। ওই রুমের দরজায় একটা গ্লাস লাগানো ছিল, এই গ্লাসের মাধ্যমে বাইরে থেকে ভেতরে দেখা যেত, কিন্তু ভেতর থেকে বাইরে কিছুই দেখা যেত না। সারা ভেতরে দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিৎকার করে তার বাবাকে ডাকতে শুরু করে এবং দরজাটি তাকে খুলে দিতে বলে, কিন্তু তার বাবা সারাকে আটকে রেখে ঠান্ডা মাথায় সেখান থেকে বের হয়ে যায়। তার বাবা সেখান থেকে চলে গেলে এবার সারা রুমটাকে ভালোভাবে দেখতে শুরু করে। সেখানে দাঁড়িয়ে সে হেল্প বলে জোরে চিৎকার করে, কিন্তু সেই শব্দ শুধুমাত্র ভেতরেই প্রতিধ্বনিত হচ্ছিল। তারপর সারা আগে দেখতে শুরু করে যে বাস্কেটটা তারা দুজন টেনে নিয়ে এসেছে ওটার ভেতর কি আছে। সে দেখতে পায় বাস্কেটের ভেতরে তার নিজের কিছু জামা কাপড় আছে। এগুলো দেখে সারা বুঝতে পারে তার বাবা আগে থেকেই প্ল্যান করে তাকে এই ঘরে বন্দি করে ফেললো। এদিকে ডন ওই রুমের বাইরে বের হয়ে সেই দরজাটি একটি বইয়ের আলমারি দিয়ে ভালোভাবে ঢেকে দেয়। সুতরাং এখন বেসমেন্টে কেউ আসলেও বুঝতেই পারবে না যে এই আলমারির পেছনেই একটা সিক্রেট রুম আছে। দরজার কাছে এসে সারা দেখতে পায় সেখানে লক আছে, আর রুমটা পাসওয়ার্ড দিয়ে ভালোভাবে লক করা ছিল। সে উল্টাপাল্টা কয়েকটা পাসওয়ার্ড দিতে শুরু করে, কিন্তু অনেকবার ভুল পাসওয়ার্ড টাইপ করার জন্য সেই রুমের আলো নিভে যায় এবং ওই লকারটিও কয়েক ঘন্টার জন্য লক হয়ে যায়। এবার সারা বাস্কেটের মধ্যে একটি টর্চ লাইট খুঁজে পায়, আর সেটা জ্বালিয়ে রুমের মধ্যে দেখতে শুরু করে কোথাও কোনো ফাঁকা আছে কিনা। সেখানে ভেন্টিলেটরের হাওয়া বের হওয়ার জন্য ছোট্ট একটা জানালা ছিল, কিন্তু ডন সেটাকে কার্ড দিয়ে বন্ধ করে দিয়েছিল যাতে কোনো ধরনের শব্দ বাইরে না আসতে পারে। তবে বেসমেন্টের ঘরে সারার চিৎকার কিছুটা শোনা যাচ্ছিল, আর এই কারণেই সে জায়গাটা ভালোভাবে কিছু জিনিসপত্র দিয়ে ঢেকে দেয়। আর ঢেকে দেওয়ার কারণে কোনো ধরনের শব্দ আর বাইরে বেরিয়ে আসে না। এদিকে দিন পার হয়ে রাত হয়ে গিয়েছিল এবং সারার মা ও তার বোন বাসায় ফিরে এসেছিল। তারা সারাকে অনেক জায়গায় খোঁজার চেষ্টা করেছে, কিন্তু কোথাও সারার কোনো খোঁজই পায়নি। সে যেন আতশবাজির মতো সম্পূর্ণ আকাশ থেকে মিলিয়ে গিয়েছে। অনেক খোঁজাখুঁজির পরে যখন তাকে না পাওয়া যায় তখন তার মা রেনিকে বলে সারার বয়ফ্রেন্ড ক্রিসকে ফোন করতে, আর সে নিজে পুলিশকে জানানোর জন্য ফোন করতে যায়। আর অন্যদিকে সারা ওই সিক্রেট রুমের মধ্যে দিয়ে জোরে জোরে চিৎকার করে তার মাকে ডাকতে থাকে, কিন্তু সে আসলে নিজেও জানতো না যে কোনো ধরনের শব্দই বাইরে বের হচ্ছে না। এভাবেই ওই রুমের মধ্যে সারার 2 দিন কেটে যায়। সারা নিজের মতো সেখান থেকে বের হওয়ার অনেক চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই তার কোনো চেষ্টা কাজে লাগে না। এভাবে আরও 2 দিন পার হয়ে যায়, আর চতুর্থ দিনে সে দেখতে পায় হঠাৎ করে রুমের লাইট অন হয়েছে। তারপর সে একটা দেওয়ালের আড়ালে গিয়ে লুকিয়ে পড়ে। কিছুক্ষণ পরে সেখানে দরজা খুলে তার বাবা প্রবেশ করে। সাথে সাথে তার বাবাকে ধাক্কা দিয়ে সে বাইরে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু বাইরে বের হয়ে দেখা যায় সেখানে আরও একটি দরজা আছে, কিন্তু সেই দরজাটাও পাসওয়ার্ড দিয়ে লক করা। তাই সারা বাইরে বের হতে পারে না। তার বাবা তাকে ধরে নিয়ে আবারও রুমের মধ্যে নিয়ে যায় এবং তাকে বলে, তুমি হাজার চিৎকার করেও এই রুম থেকে কখনোই বের হতে পারবে না, কারণ এই রুমটা সাউন্ড প্রুফ একটি রুম। আর তুমি যদি 3 বার ভুল পাসওয়ার্ড টাইপ করো তাহলে এই রুমের পাওয়ার বন্ধ হয়ে যাবে, আর পাওয়ার বন্ধ হয়ে গেলে এখানে কোনো হাওয়া বাইরে থেকে প্রবেশ করবে না। সুতরাং তুমি কখনোই দরজাটি খোলার চেষ্টা করবে না, তাহলে নিজেই এখানে আটকে মারা যাবে। এভাবে সে সারাকে বিভিন্ন ধরনের হুমকি দেয়, আর এক পর্যায়ে তাকে জোরে একটা থাপ্পড় দিয়ে তার হাত আটকে সে তাকে ধর্ষণ করে। তারপর সেটা করা হয়ে গেলে সে তাকে আবারও রুমে আটকে বাইরে চলে আসে। এভাবে আরও কিছুদিন পার হয়ে যায়। সে আবারও তার রুমে এসে তার সাথে খারাপ কাজ করে এবং বাইরে বের হয়ে যায়। এদিকে সারাকে অনেক অনুসন্ধান করেও যখন পুলিশ খুঁজে না পায় তখন একটি পুলিশ তাদের বাসায় আসে। ডন পুলিশকে বোঝানোর চেষ্টা করে সারা হয়তো নিজের ইচ্ছাতেই বাড়ি থেকে পালিয়ে গেছে, কারণ সে কয়েকদিন থেকেই রাতের বেলা বাড়ি থেকে পালিয়ে যাচ্ছিল। কিন্তু সারার মা পুলিশকে বলে সে শুধু একদিনের জন্য একটি পার্টিতে গিয়েছিল, কিন্তু সে আবার বাসায় ফিরে এসেছিল। আমার মনে হয় না সে কখন নিজেই পালিয়ে যেতে পারে। এরপর পুলিশ সারার বয়ফ্রেন্ড ক্রিসের নাম্বার চায়। রেনি যখন তার নাম্বার আনতে যায় তখন পুলিশ তার মাকে জিজ্ঞেস করে বাসা থেকে সারার কোনো কিছু হারিয়েছে কিনা। তখন তার বাবা বলে হ্যাঁ, তার কিছু জামা কাপড় এবং একটা ট্রাভেল ব্যাগ আমরা খুঁজে পাচ্ছি না। এবং সে আরও যোগ করে সে সবসময় যুক্তরাষ্ট্রের 50টা অঙ্গরাজ্য ঘুরে দেখতে চাইতো, কিন্তু এটা শুনে তার মা বলে সে আসলে এমন এক্স্যাক্টলি কিছু প্ল্যান করতো না, তবে ওর অনেক স্বপ্ন ছিল। তাই সে মাঝে মাঝে বলতো তার বয়স যখন 18 বছর পূর্ণ হবে তখন সে ফ্লোরিডায় বাস করবে। তার এসব কথা শুনে পুলিশ তাকে বলে তাহলে হয়তো সে নিজেই কোথাও পালিয়ে গেছে, তাই আমরা এ ব্যাপারে কোনো সাহায্য করতে পারবো বলে মনে হয় না, তবে আমরা আমাদের মতো চেষ্টা করব তাকে খুঁজে বের করার। এটা বলে পুলিশটি সেখান থেকে চলে যায়।
আর সারার মা বসে বসে কাঁদতে থাকে। সারা ওই রুমের মধ্যে জোরে জোরে চিৎকার করতে থাকে, কিন্তু তার চিৎকারে কোনো কাজই হয় না। তারপর অনেক ক্লান্ত হয়ে বসে বসে সে তার বয়ফ্রেন্ডের সাথে কাটানো সময়গুলোর কথা ভাবতে থাকে। তার বয়ফ্রেন্ড বলতো সে তাকে নিজের বাইকের পেছনে বসিয়ে সারা শহর ঘুরিয়ে নিয়ে বেড়াবে, অথচ সে এখন একটা ঘরে বন্দি। এমনকি তার বয়ফ্রেন্ড জানেও না তার সাথে কি হয়েছে। একদিন সারার বাবা ডন যখন গার্ডেনে কাজ করছিল, তখন সে দেখতে পায় ক্রিস বাইকে করে তাদের বাসায় এসেছে। সে এসে ডনকে বলে, পুলিশ আমাকে কল দিয়েছিল এবং সারার ব্যাপারে জিজ্ঞেস করছিল, তাই আমি এখানে এসেছি। সারা কি এখনো বাসায় ফিরে আসেনি? তার এসব কথা শুনে ডন তাকে বলে, সারা তো আর কখনো বাসায় ফিরবে না, সে তোমাকে স্টিভের ব্যাপারে বলেনি? এটা শুনে ক্রিস জিজ্ঞেস করে, কোন স্টিভ? এবার ডন তাকে বানিয়ে বানিয়ে বলতে শুরু করে, স্টিভ এবং সারা অনেক ছোট থেকেই খুব ক্লোজ ফ্রেন্ড ছিল, আর সে আমাকে বলতো তার যখন গ্রাজুয়েশন কমপ্লিট হবে তখন সে তাকে নিয়ে ফ্লোরিডা চলে যাবে। সারা কি তোমাকে কখনো ফ্লোরিডার ব্যাপারে বলেনি? এ কথা শুনে ক্রিস তাকে বলে, হ্যাঁ, সে একবার আমাকে ফ্লোরিডার কথা বলছিল, সে সেখানে যেতে চায় এটাও বলছিল। সারার বাবার মুখে এসব কথা শুনে ক্রিস খুব কষ্ট পেয়ে সেখান থেকে চলে যায়। সে চলে যাওয়ার সাথে সাথে সারার মা বেরিয়ে আসে, কিন্তু ডন তাকে মিথ্যা বলে অন্য কিছু বলে। আর এদিকে সেই অন্ধকার রুমের মধ্যে সারার 21 দিন পার হয়ে যায়। তারপর সেখানে তার বাবা আসে, আর আজকে সারার 18তম জন্মদিন ছিল, তাই তার বাবা তার জন্য একটি কেক এবং গিফট হিসেবে একটা ছোট্ট ড্রেস নিয়ে এসেছিল। ডন সারাকে এই ড্রেসটা পরে তার সামনে আসতে বলে এবং সে কেক কেটে তার কাছে জন্মদিনের উপহার হিসেবে কিছু চাইতে বলে। কিন্তু সারা যখন বলে আমাকে এখান থেকে বের করো প্লিজ, তখন তার এই কথা শুনে ডন তাকে বলে, অন্য কিছু চাও, এটা কখনোই সম্ভব না। তখন সারা ডনের কাছে একটি টিভি এবং একটি ঘড়ি চায়, যাতে করে তার এখানে দ্রুত সময় কাটে আর সে ঘড়িতে সময়ের হিসেব রাখতে পারে। কয়েকদিন পর ডন তার জন্য একটি ঘড়ি কিনে নিয়ে এসেছিল। সারা সবসময় ওই ঘড়িটার দিকেই তাকিয়ে থাকতো, আর এভাবেই তার সেখানে 38তম দিন পার হয়ে যায়। সে নিজেও জানে না এভাবে আরও কত শত হাজার দিন তাকে এই রুমে কাটাতে হবে। সারার জন্য ডন টিনজাত খাবার নিয়ে এসে দিত। একদিন খাবার খেতে খেতে এমনই একটা কৌটা সে দেখতে পায় যেটার সামনের অংশটা কিছুটা ধারালো, তাই সে সেই কৌটাটা দিয়ে একটা অস্ত্রের মতো তৈরি করে। তারপর যখন ডন তার রুমে ফিরে আসে তখন সে ওইটা দিয়ে তাকে আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু ডন সাথে সাথে তার হাত ধরে ফেলে এবং তাকে আছাড় মেরে মাটিতে ফেলে দেয় এবং চিৎকার করে তাকে অনেক ধরনের হুমকি দেয়, আর তাকে বোঝায় সে যদি কখনো তাকে মারার চেষ্টা করে তাহলে এর পরিণতি হবে শুধুমাত্র মৃত্যু, কারণ এখানে কেউ তাকে কখনো খুঁজতেও আসবে না। তারপর এভাবে সময় চলে যেতে থাকে আর একের পর এক দিন কাটতে থাকে। 354তম দিনে দেখা যায় সারা প্রেগনেন্ট হয়ে গেছে। সে যখন ঘর মোছার কাজ করছিল তখন হঠাৎ করে তার প্রসব বেদনা ওঠে। তার বেদনা গভীর থেকে গভীরতর হচ্ছিল। সে বেদনায় এবং যন্ত্রণায় চিৎকার করতে শুরু করে। এভাবে কয়েক ঘন্টার চেষ্টা করে দেখা যায় নিজে নিজেই সে তার একটা বেবি জন্ম দিয়েছে। 2-1 দিন পার হলে সে তার বাচ্চার দিকে তাকিয়ে তার একটা নাম রাখে। অনেকগুলো নামের মধ্য থেকে সে তার বাচ্চার জন্য মেরি নামটি পছন্দ করে। আর এভাবে ঠিক 4 বছর পার হয়ে যায়। আর তার প্রথম বাচ্চা মেরি এখন অনেক বড় হয়ে গেছে, তার বয়স এখন 4 বছর। তারপর আবারও একদিন দেখা যায় সারা আবারও প্রেগনেন্ট হয়েছে, আর এদিকে সারার বড় মেয়ে এখানেই পড়ালেখা শিখছে। একদিন ক্রিসমাসের উপহার হিসেবে ডন তাদের জন্য একটি টিভি দিয়ে যায়। টিভিটা দেখে সারা অনেক খুশি হয় এবং সে তার মেয়েকে নিয়ে টিভি দেখতে শুরু করে। এভাবে আরও 7 বছর পার হয়ে যায়, কিন্তু এখনও সারার মা তার মেয়ের জন্য অপেক্ষা করে। আরও দিন যেতে শুরু করে, আর এখন সারার ছেলেটিও বড় হয়ে গেছে। একদিন সারার মেয়ে মেরির অনেক জ্বর আসে। সারা তার মেয়ের যত্ন নেয়, কিন্তু কোনোভাবেই তার জ্বর সারে না। তাই যখন ডন রুমে আসে তখন সে তাকে একটি ডক্টরের কাছে নিয়ে যেতে বলে, কিন্তু ডন তাদেরকে শুধুমাত্র কিছু ঔষধ দিয়ে যায় আর তারপর রুম থেকে বের হয়ে যায়। তবে মেয়েটির ভাগ্য ভালো থাকায় সে এবারের মতো জ্বর থেকে সেরে উঠেছিল। একদিন সারার বোন রেনি যখন বাড়ি থেকে বের হচ্ছিল তখন সে দেখতে পায় সেখানে ক্রিস দাঁড়িয়ে আছে। ক্রিস রেনিকে জিজ্ঞেস করে সারা কেমন আছে, কিন্তু রেনি যখন বলে তারা এখনও সারার কোনো খোঁজ পায়নি তখন ক্রিস কিছুটা অবাক হয়ে যায়। তারপর সে তাকে বলে, কেন, তোমার বাবা আমাকে বলল সারা নাকি এখন স্টিভের সাথে থাকে। এটা শুনে রেনি অবাক হয় আর জিজ্ঞেস করে সে কখন তোমার সাথে এই কথা বলেছিল। ক্রিস তাকে এবার সব ঘটনা খুলে বলে। যাই হোক, এত বছর পরে এসে ক্রিস আসল সত্যিটা জানতে পারে। তারা দুজন গল্প করতে করতে হাঁটতে থাকে, কিন্তু রেনি বুঝতে পারে না তার বাবা ডন কেন ক্রিসকে মিথ্যা কথা বলেছে।
এবার এই ঘটনা রেনি তার মায়ের সাথে বললে তার মা ডনকে জিজ্ঞেস করে সে কেন ক্রিসকে সারার ব্যাপারে মিথ্যা বলেছে, কিন্তু ডন তার ওয়াইফের এই কথার সঠিক কোনো জবাব দিতে পারে না। তাই সে তাদের দুজনের ওপর অনেক রাগারাগি করে। কিন্তু সারার মা যখন বলে আমি আমার মেয়েকে খোঁজার জন্য একটা প্রাইভেট ইনভেস্টিগেটর ঠিক করব, তখন ডন আরও রেগে যায়। তারপর ডন সেখান থেকে চলে গেলে রেনি দেখতে পায় তার বাবার পকেট থেকে একটা চাবি পড়ে গেছে। সে দ্রুত ওই চাবিটা নিয়ে বেসমেন্টের রুমে চলে আসে এবং সেখানে সবকিছু ভালোভাবে খুঁজতে শুরু করে। কিন্তু হঠাৎ করে সেখানে তার বাবা চলে আসে আর সে তাকে তাড়িয়ে দেয়। আর অন্যদিকে দেখা যায় সারার আবারও প্রসব বেদনা উঠেছে, অর্থাৎ তার আরও একটি বাচ্চা হবে। বাচ্চাটা যখন জন্ম নেয় তখন ডন আবারও রুমে আসে। এবার সারা তার এই ছেলেটির নাম রেখেছিল থমাস। তাকে দেখে ডন বলে এই বাচ্চাটি আমার বাবার মতো হয়েছে। এরপর সারা বাচ্চাটিকে ডনের কাছে দিয়ে তাকে বলতে শুরু করে আমার মাথায় একটা আইডিয়া এসেছে, তুমি বরং এই বাচ্চাটিকে বাইরে নিয়ে গিয়ে আমার মায়ের কাছে দিয়ে দাও, তাহলে মা এই বাচ্চাটিকে বড় করতে পারবে আর আমি তোমাকে আরও বেশি যত্ন নিতে পারবো। কিন্তু যদি আমাকে বাচ্চা লালন পালন করতে হয় তাহলে আমি তোমার দিকে মনোযোগ দেওয়ার সময় পাবো না। তার এই প্ল্যানে ডন রাজি হয়ে যায় এবং দেখা যায় সে বাচ্চাটিকে নিয়ে গিয়ে তাদের ঘরের বাইরে রেখে এসেছে। বাচ্চাটি কান্না করলে সারার মা তাকে দেখতে পায়। বাচ্চাটির কাছে গেলে সে সেখানে একটি চিঠি দেখতে পায় আর চিঠিতে লেখা ছিল প্রিয় মা, আমি তোমার সারা বলছি। এখন আমার বয়ফ্রেন্ড আছে আর এই বাচ্চাটি আমার নিজের বাচ্চা, কিন্তু আমার কাছে একটি বাচ্চা লালন পালন করার জন্য যথেষ্ট টাকা নেই, তাই আমি ওকে তোমার কাছে পাঠিয়ে দিলাম, তুমি তাকে সুন্দর করে বড় করে তোলো। নিজের মেয়ের এমন চিঠি দেখতে পেয়ে সারার মা বাচ্চাটিকে কোলে তুলে নেয় এবং সারার জন্য কাঁদতে শুরু করে। সে বাচ্চাটিকে কোলে তুলে নিয়ে রুমে ঢোকে। ডন দেখতে পায় তার প্ল্যান খুব ভালোভাবেই কাজে দিয়েছে। তবে সারার মা বাচ্চাটি তুলে নিয়ে যাওয়ার পর ডন দেখতে পায় সেখানে আরও একটি চিঠি আছে। এই চিঠিটি নিয়ে সে সোজা বেসমেন্টের সেই সিক্রেট রুমে চলে আসে এবং সারাকে জিজ্ঞেস করে সে কেন এমন চিঠি লিখেছে। আসলে এই চিঠিটা সারা লুকিয়ে তার মাকে দিতে চেয়েছিল। সেখানে লেখা ছিল বাবা আমাকে নিচের বেসমেন্টে আটকে রেখেছে, তুমি দ্রুত পুলিশকে খবর দাও। কিন্তু সারার কপাল এতটাই খারাপ ছিল যে তার মা ওই চিঠিটি দেখতেই পায়নি আর ওটা গিয়ে ডনের হাতেই পড়েছে। সুতরাং সারার আর এই রুম থেকে বাইরে বেরিয়ে যাওয়া হয় না। এভাবে সময় যত কেটে যেতে থাকে বাচ্চাগুলিও তত বড় হতে শুরু করে আর 14 বছর পরে তারা এখন অনেক বড় হয়ে গেছে। সুতরাং বুঝতেই পারছেন এই 14 বছর ধরে সারা এই বাচ্চাগুলো নিয়ে এখনও এই রুমেই বন্দি আছে। সারা তার বাচ্চাদের নিয়ে খেলে এবং এভাবেই তাদের সময় কাটে। সারার বড় মেয়ে মেরির বয়স এখন 14 বছর, সুতরাং সে এখন পরিপূর্ণ একটি মেয়েতে পরিণত হয়ে গেছে। একদিন তাকে কাছে ডেকে ডন বলছিল তুমি দেখতে অনেক সুন্দর হয়েছো, কিন্তু তখন সারা তার মেয়েকে নিজের কাছে ডেকে নেয় এবং ডনের কাছে যেতে নিষেধ করে দেয়। তবে দেখা যায় সে আবারও প্রেগনেন্ট হয়েছে। আর তারপর 17 বছর কেটে যায় আর দেখা যায় একদিন বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। জানালার ধারে বসে সারার মা তার জন্য মন খারাপ করে কাঁদছিল। এমন সময় সেখানে সারার সেই ছেলেটি আসে যাকে সে তার মায়ের কাছে দিয়ে দিয়েছিল। ছেলেটি এখন অনেক বড় হয়ে গেছে। এদিকে সারা যখন রুমের মধ্যে বসে তার মেয়েকে নিয়ে বই পড়ছিল তখন তার মেয়েটি দেখতে পায় কোথা থেকে যেন বৃষ্টি এসে পড়ছে। পানির উৎস খুঁজে সে দেখতে পায় সেখানে একটি ফুটো দিয়ে বাইরের পানি ভিতরে আসছে। এটা দেখে সে অনেক খুশি হয় এবং দেওয়ালের ওই ফুটোটা ভালোভাবে পরীক্ষা করতে শুরু করে। তারপর সে তার ছেলেকে একটি চামচ আনতে বলে আর সেই চামচটা দিয়ে ওই ফুটোটার গর্ত আরও বড় করার চেষ্টা করে। অনেক চেষ্টার পর সে সেখান থেকে কিছুটা প্লাস্টার সরাতে পারে আর এভাবে প্রতিদিন একটু একটু করে প্লাস্টার খসিয়ে সে ফুটোটা আরও বড় করে। তারপর সেখান থেকে একটি টর্চ লাইট দিয়ে বাইরে আলো ফেলতে শুরু করে। একদিন ওই রাস্তা দিয়ে একটি লোক হেঁটে যাচ্ছিল, তখন হঠাৎ করে টর্চের আলো ওই লোকটার চোখে পড়ে। তখন লোকটি সারাদের বাড়িতে এসে দরজায় নক করে, কিন্তু সারার ভাগ্য এতটাই খারাপ ছিল যে লোকটির কাছে ডন আসলে ওই লোকটি যখন বলে ওখান থেকে একটা আলো দেখতে পাচ্ছে তখন ডন গিয়ে সেই জায়গাটা মাটি দিয়ে বন্ধ করে দেয় আর সে সোজা সারার কাছে গিয়ে তাকে প্রচণ্ড মারতে শুরু করে এবং তাকে মারা হয়ে গেলে সে রুম থেকে চলে যায়। যেহেতু সারা প্রেগনেন্ট ছিল তাই ডনের মার খেয়ে তার বাচ্চাটি নষ্ট হয়ে যায় আর তার প্রসব বেদনা উঠলে সে একটি মৃত বাচ্চার জন্ম দেয়। তারপর ডন এসে ওই বাচ্চাটিকে নিয়ে চলে যায়। এভাবে সময় যেতে যেতে সারার ওই রুমের মধ্যে 18 বছর পার হয়ে যায় আর এর মধ্যেই তার বাচ্চারাও অনেক বড় হয়ে গেছে। তারপর যখন ডন আসে তখন সারা তার আরেকটি ছেলে থমাসের কথা জিজ্ঞেস করে। ডন বলে বাইরে সে ভালোই আছে আর সে এখন অনেক বড় হয়ে গেছে। কিছুদিন পরে সে তার স্কুলের ফুটবল টিমে যোগ দিতে যাচ্ছে। এছাড়াও সে বেসবল টিমেও চান্স পেয়েছে। তার এমন কথা শুনে ওখানে থাকা তার বাচ্চাগুলো তাকে বলে সে তাদেরকে কবে বাইরে নিয়ে যাবে,
কিন্তু ডন যখন এর ভালো কোনো উত্তর দিতে পারে না, তখন ওই বাচ্চাগুলো রেগে যায় এবং তাদের বাবার সাথে চিৎকার করতে শুরু করে। তারপর যখন ডন সেখান থেকে চলে যায়, তখন বাচ্চা দুটি সারার সাথে খারাপ ব্যবহার করতে শুরু করে এবং তারা তাকে বলে, এসব কিছু তোমার ভুল, কারণ তুমি কখনো বাইরেই বের হতে চাও না, সুতরাং তোমার জন্যই আমরা এখানে পচে মরছি। তাদের এমন কথাবার্তা শুনে সারা অনেক রেগে যায় এবং সে সেখানে থাকার সব কিছু ভাঙতে শুরু করে এবং ক্লান্ত হয়ে সেখানেই ঘুমিয়ে পড়ে। পরদিন সকাল হলে তার বাচ্চারা সারাকে সরি বলে, কিন্তু সারা তাদেরকে বলে, তোমাদের এখানে কোনো ভুল নেই, বরং আমারই ভুল, আমি তোমাদেরকে সত্যটা জানাইনি। এবার সে তার বাচ্চাদের সাথে তার সাথে ঘটে যাওয়া 18 বছরের সব ঘটনা খুলে বলে এবং ডন যে তার নিজের আপন বাবা, সে এই কথাটাও তাদেরকে বলে। এছাড়াও সে কিভাবে এখানে বন্দী হলো সব কিছুই বলে। সারার মুখ থেকে এই কথাগুলো শুনে বাচ্চা দুটো কাঁদতে শুরু করে। আর একসময় মেরি অজ্ঞান হয়ে নিচে পড়ে যায়। আসলে তার ছোট থেকেই অ্যাজমা রোগ ছিল, আর এটা এখন বেড়ে গেছে, তাই সে অজ্ঞান হয়ে পড়ে গেছে। বোন অজ্ঞান হয়ে যাওয়ায় ডন রুমে আসলে মাইকেল তার সাথে অনেক চিৎকার করে কথা বলে এবং তাকে ডক্টরের কাছে নিয়ে যেতে বলে, কিন্তু ডন কিছুতেই তাকে বাইরে নিয়ে যেতে চায় না। তারপর সে তাদেরকে এখানে রেখেই রুম থেকে বের হয়ে যায়। এর 2-1 দিন পর সারার মা দেখতে পায় ডন তার জিনিসপত্র নিয়ে বাসায় ফিরে এসেছে। সে বুঝতে পারে ডনের চাকরি চলে গেছে, কিন্তু এটা জিজ্ঞেস করলে ডন কিছুই স্বীকার করে না। তখন সারার মা তার সাথে অনেক ঝগড়া করে। এভাবে ডনের পক্ষে সারাদের আটকে রাখা দিন দিন কঠিন হয়ে যাচ্ছিল, তাই সে একটা ভয়ঙ্কর সিদ্ধান্ত নেয়। সারাদের রুমে বাতাস যাওয়ার জন্য একমাত্র যে ভেন্টিলেটরটা ছিল, সেটাই ডন একটা পাইপ সেট করে। পাইপের অন্য মুখটা সে নিজের গাড়ির ইঞ্জিনের ধোঁয়া বের হওয়ার ওখানে দিয়ে দেয়। এরপর গাড়িটা স্টার্ট দিয়ে সে বসে থাকে। তার এটা করার কারণ যাতে ভিতরে ধোঁয়া প্রবেশ করে সারা এবং তার সব বাচ্চারা মারা যায়। কিন্তু ডন দেখতে পায় হঠাৎ করে সেখানে সারার ছেলে থমাস চলে এসেছে। এ কারণে সে আর গাড়িতে বসে থাকতে পারে না, অর্থাৎ সারাদের আর মারা হয় না। এরপর আমরা দেখতে পাই এই রুমের মধ্যে সারার আটকে থাকার 20 বছর হয়ে গেছে, আর এখন তার মেয়ে মেরির অ্যাজমা রোগটাও বৃদ্ধি পেয়েছে। মেরির অবস্থা এতটাই খারাপ ছিল যে তাকে এখান থেকে বের করে হসপিটালে না নিয়ে গেলে সে কিছুক্ষণের মধ্যেই মারা যাবে। তাই যখন ডন রুমে আসে, তখন সারা এবং তার ছেলে মাইকেল দুজনে মিলেই ডনের কাছে তাকে এখান থেকে বের করে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য রিকোয়েস্ট করে। সে নিজেও দেখতে পায় মেরির অবস্থা খুবই খারাপ, তাই বাধ্য হয়ে সে সারা এবং মেরিকে নিয়ে বাইরে বের হয় আর মাইকেলকে ভিতরে আটকে রাখে। কিন্তু বাইরে বের হয়ে সে সারাকে বলে, যদি কোনো রকমে পালানোর চেষ্টা করো তাহলে ভিতরে কিন্তু তোমার ছেলে মারা যাবে। ডন তাদের নিয়ে হাসপাতালে যায়। একজন মহিলা ডাক্তার সারার মেয়েকে চিকিৎসা করায়। তারপর ডাক্তার ডনকে একটা পেপারে সাইন করতে বলে, কিন্তু সারা সেই পেপারে কৌশলে পানি ঢেলে দেয়। এটা দেখে ডন আরেকটা পেপার নিয়ে আসতে যায়। এই সুযোগে সারা দৌড়ে সেই ডাক্তারের কাছে গিয়ে মহিলাটিকে জড়িয়ে ধরে। ডন সারার পিছনেই আসছিল, কিন্তু সেই মুহূর্তে একজন পুলিশ এসে ডনকে ধরে ফেলে। এরপর সারা সব কিছু পুলিশকে বলে দেয়, আর পুলিশ গিয়ে সারাদের বাড়ি থেকে মাইকেলকে উদ্ধার করে। জন্মের পর থেকে ওই রুমের মধ্যে আটকে থাকার কারণে বাইরে এসে মাইকেলের নিঃশ্বাস নিতে অনেক কষ্ট হয়, কিন্তু কিছুদিন হাসপাতালে থাকার পর সে ভালো হয়ে যায় এবং বাসায় ফিরে এসে সে তার ভাই থমাসের সাথে খেলা শুরু করে। তারা যখন খেলা করছিল তখন সেখানে ক্রিস আসে। ক্রিসকে দেখে সারা অনেক খুশি হয়। তারা দুজন বাইরে ঘুরতে বের হয়। ক্রিস সারার জন্য একটি গিফট এনেছিল। গল্প করতে করতে সে তাকে গিফটটি বের করে দেখায়। এটা ছিল একটা হেলমেট। আজ থেকে 20 বছর আগে তারা যখন শুয়ে শুয়ে গল্প করছিল, তখন সারা তাকে বলেছিল সে তার বাইকের পেছনে বসে সারা দুনিয়া ঘুরে বেড়াতে চায়। এ কারণে ক্রিস তার জন্য এই হেলমেটটি নিয়ে এসেছে। আসলে ক্রিস এতদিনেও বিয়ে করেনি, তাই সে এখন তাকে বিয়ের প্রস্তাব দেয়। এরপর দেখা যায় তারা দুজন মিলে বাইকে করে কোথাও ঘুরতে যাচ্ছে। হ্যালো বন্ধুরা, গার্লস ইন দ্য বেসমেন্ট নামের এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়।